আজ আমরা পৃথিবীর পরিক্রমণ চ্যাপ্টারটি পড়ব। তাহলে চলো শুরু করি। দেখো কি বলছে, যে একটা বল হাতে নিয়ে ছেড়ে দিলে কি হবে। ধরো তুমি একটা হাতে বল নিয়েছো, বলটা হাতে ঘোরাচ্ছ অনেকক্ষণ ধরে, ছেড়ে দিলে কি হবে? ঠিক বলছে, বলটা মাটিতে পড়ে যাবে। কারণ পৃথিবীর ওপরে থাকা যে কোনো বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে টানে। ঠিক আছে, তুমি হাতে থেকে যা কিছুই ছোড়ো না কেন, উপরে যদি ছুঁড়েও দাও, তাহলেও দেখবে সেই জিনিসগুলো সব কিছুই কি করছে, পৃথিবী দিকে নিচের দিকে নেমে আসছে। এই জন্যই তো আমরাও পৃথিবীর দিক থেকে ছিটকে যাচ্ছি না। ঠিক আছে, পৃথিবীর এই যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলকে কি বলে? মাধ্যাকর্ষণ বল বলে। পৃথিবীর এই আকর্ষণ বলকে মাধ্যাকর্ষণ বল বলে। আচ্ছা, ভেবে দেখেছো, পৃথিবী তো অনেক ভারী, তাই না? পৃথিবীও যদি ওই বলটার মতো পড়ে যায়, তাহলে আমাদের কি হবে? পৃথিবী তাহলে কার দিকে আকৃষ্ট হচ্ছে? আচ্ছা, পৃথিবীও তো একটা ভারী বস্তু, তাহলে পৃথিবী তাহলে কার দিকে আকৃষ্ট হচ্ছে? আমরা জানি কি, আমরা জানি পৃথিবী কার দিকে ঘুরছে। পৃথিবী পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। এই যে একটি মাঝখানে একটি সূর্য থাকে, এবং সূর্যকে কেন্দ্র করে একটি উপবৃত্তাকার কক্ষপথের মধ্য দিয়ে পৃথিবী কি করে, অনবরত ঘুরতে থাকে না? তাহলে এই যে আকর্ষণ, সূর্যের আকর্ষণ করছে, এই এখানে সূর্য, ধরো এটা কি সূর্য ধরো, আর এটা আর্থ। তাহলে এই যে সূর্যের আকর্ষণে পৃথিবী কি করছে, অনবরত চারদিকে ঘুরছে। এই কারণে কি হচ্ছে, পৃথিবী কিন্তু ভারী বস্তু হওয়া সত্ত্বেও ছিটকে যাচ্ছে না। আচ্ছা, ভেবে দেখো, ভারী হালকা সব জিনিসই নিচের দিকে পড়ে, তাই না? আমরা যখনই উপর দিকে কোনো কিছু ছুড়ে দিই, বা কোনো কিছু হাতে রেখে ফেলে দিচ্ছি, ঠিক আছে, তখন সেটা সবকিছু কিন্তু উপরে উঠছে না, উঠছে কোথায়? সব সব নিচে পড়ে আসছে। ভারী বলো হালকা বলো, সবকিছু কিন্তু নিচের দিকে পড়ছে। কারণটা আমি এর আগেই বললাম, মাধ্যাকর্ষণ শক্তি, পৃথিবীর যে টান, মাধ্যাকর্ষণ টান, সেই কারণে এরকম ঘটছে। আচ্ছা, দেখো এখানে কি বলছে, কি কাণ্ড, যে ওপর থেকে কোনো জিনিস পৃথিবীর আকর্ষণের টানে নিচের দিকে পড়ে, তাহলে মহাশূন্যে কি হয়? তাহলে এখন তাহলে কথা হলো, মহাশূন্যে কি হয়? মহাকাশেও কি আকর্ষণ কাজ করে? আসলে সব বস্তুই কি বলছে, পরস্পরকে আকর্ষণ করে বা নিজের দিকে টানে। এটাকে বলে মহাকর্ষ। এই টানাটানির খেলায় যার ভর বেশি, আর যে যত কাছে থাকে, তার আকর্ষণ তত বেশি। দেখো, এই যে এখানে একটি বস্তু দেখছো, এও কিন্তু কি করছে, পৃথিবীকে টানছে। ঠিক আছে, পৃথিবীকে টানছে, আবার পৃথিবীও এই বলটিকে টানছে। এবার তোমরাই চিন্তা করো, কার আকর্ষণ বল বেশি হবে, পৃথিবীর না এই বলটার? পৃথিবীর, অবশ্যই পৃথিবীরও হবে। যার কারণে এই বলটি পৃথিবীর কেন্দ্রের দিকে পড়ছে। তাই এখানে বলছে যে আসলে সমস্ত বস্তুই কি করে, একে অপরের দিকে টানে। যেমন সূর্য, সূর্য এখানে যদি এখন আমরা সূর্য দেখি, দিয়ে দিই একটা সূর্যকে, ধরো সূর্য এখানে আছে, তাহলে সূর্যের আকর্ষণে পৃথিবীও কি আকর্ষিত হচ্ছে, যার ফলে পৃথিবী চারদিকে ঘুরছে, সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে। তো অবশ্যই সূর্যের টান কি হবে, বেশি, যার কারণে পৃথিবী ছিটকে পড়ছে না। এখানে এটাই বলছে, এই যে টান, এই টানটাকে কি বলে? এটাই হলো মহাকর্ষ। তাহলে বলছে পৃথিবী তাহলে কার দিকে আকৃষ্ট হচ্ছে, তারার দিকে? তারারা তো অনেক দূরে আছে, তাহলে সূর্যের দিকে? হ্যাঁ, এই এখানে দেখো বলছে, হ্যাঁ, সূর্য সব থেকে কাছের তারা, আর পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। ঠিক আছে, কত গুণ বড়? একটা পৃথিবী যত, তার থেকে 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ। ভাবো তাহলে সূর্য কত বড়, 13 লক্ষ গুণ, 13 লক্ষ গুণ বড়। তাহলে পৃথিবী কি সূর্যের দিকে আকৃষ্ট হচ্ছে? কিন্তু সূর্য তো জ্বলন্ত আগুনের গোলা। হ্যাঁ, পৃথিবী কিন্তু সূর্যের দিকেই আকৃষ্ট হচ্ছে। তো কিন্তু আমার প্রশ্ন করছে, সূর্য তো জ্বলন্ত আগুনের গোলা। ঠিক আছে, সূর্য জ্বলন্ত আগুনের গোলা হওয়া সত্ত্বেও কিন্তু
সূর্যের তো একটা টান আছে অবশ্যই, হ্যাঁ, সেই টানের কারণেই কি করছে, পৃথিবীকে সে নিচের দিকে আকর্ষিত করছে। আচ্ছা, তাহলে বোঝা গেল এটুকু। এরপরে দেখো নেক্সট বলছে, খুঁটির মাথায় ঘুরন্ত চাকার, এই এখানে একটি খুঁটি দেখছি এবং একটি চাকা আছে, এখানে এই চাকা ঘুরছে এবং চাকার সাথে কি দড়ি লাগানো আছে। হ্যাঁ, এরকম খেলা আছে, খেলেছো কখনো? তোমরা খেলেছো কিনা আমাকে কমেন্টে জানাবে। মেলায় গিয়ে নাগরদোলায় চড়েছো? নাগরদোলা তো দেখো তো, মেলায় অনেক সময় নাগরদোলা বসে, দেখেছো তো তোমরা? এইভাবে এইভাবে থাকে, তাই না? এখানে এইভাবে থাকে, এখানে বাক্স থাকে অনেকগুলো এবং সেখানে গিয়ে বসতে হয়, তাই তো? এইরকম নাগরদোল্লা হয়, এই নাগরদোল্লা তো দেখেছো অবশ্যই। তো খুঁটি থেকে খানিকটা দূরে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে যদি পা দুটো মাটি থেকে তুলে খুঁটিতে বাঁধা দড়ি ধরে ঝুলতে চেষ্টা করো, তাহলে কি হবে? সোজা ছিটকে গিয়ে পড়বে খুঁটির গায়ে। কিন্তু যদি ধরে ছুটতে ছুটতে এক পাশে সরে গিয়ে তারপর পা দুটি মাটি থেকে তুলে দাও, তাহলে এবার খুঁটিটির চারদিকে বনবন করে ঘুরতে থাকবে। এখানে বলছে যে তুমি যদি সোজা একটি আহ, দড়িটা ধরে খুঁটির কি বল পাটা যদি ঝুলিয়ে দাও, তাহলে তুমি কি করবে? সোজা গিয়ে কোথায় পড়বে? এই খুঁটির গায়ে পড়বে। কিন্তু যদি তুমি গোল গোল ঘুরে, হ্যাঁ, গোল গোল ঘুরে এরকম গোল গোল করে ঘুরে নিয়ে তারপরে তুমি যদি পা তুলে দিও, তাহলে কি হবে? তাহলে তুমি বনবন করে ঘুরতে থাকবে চারদিকে। মহাকাশেও অনেকটা এরকম। তাহলে মহাকাশেও কিন্তু সেই জিনিসটাই হয়, যে মহাকাশে সূর্য হলো একটি খুঁটি, ধরে নাও সূর্য একটি খুঁটি, আর তুমি পৃথিবী। পৃথিবী যদি এক জায়গায় স্থির থাকতো, তাহলে সূর্যের টানে সোজা গিয়ে পড়তো কার কাছে? সূর্যের ওপর, ঠিক আছে? তাহলে এখানে আমরা এই যে আমাদের এর আগে আমরা প্রশ্ন করলাম না যে পৃথিবী তাহলে কিভাবে ছিটকে যাচ্ছে না, আমরা এই প্রশ্নটা করলাম তো। তাহলে আমরা কি বলতে পারি? যে পৃথিবী সূর্যের টানে আকর্ষিত হওয়ার ফলেই ছিটকে যাচ্ছে না। এবং এছাড়াও আরেকটি কারণ আছে, কিন্তু সূর্যের টান শুধু থাকলে হবে না, পৃথিবী কিন্তু নিজেও কি করছে? বন বন করে ঘুরছে। এই কথাটা, এই যে এখানেই এই প্রসঙ্গটা এই কারণেই এলো যে দেখো একটি, এই যে এখানে খুঁটির পাশে প্রথমে যদি তুমি সোজা দড়িটি ধরে যদি তুমি ঝুলে পড়ো, তাহলে সোজা গিয়ে কোথায় পড়বে? একদম খুঁটিতে গিয়ে তোমার আঘাত লাগবে তোমার। কিন্তু তুমি যদি প্রথমে কয়েকবার রাউন্ড ঘুরতে ঘুরতে গিয়ে পা তুলে দাও, তাহলে দেখবে বন বন করে চারদিকে ঘুরতে থাকবে। ঠিক একইভাবে এই মহাকাশেও কি হয়? এইরকম অনেকটা এরকম ঘটে। সূর্য হলো খুঁটি আর তুমি পৃথিবী। পৃথিবী যদি এক জায়গায় স্থির থাকতো, তাহলে সূর্যের টানে সোজা গিয়ে পড়তো সূর্যের ওপর। একইভাবে ওই তুমি যদি দাঁড়িয়ে একবারে পাটা তুলে দিতে, তুলে দিয়ে একদম যেরকম খুঁটিতে একদম আঘাত পাবে, আর যদি বন বন করে ঘুরে ঘুরতে ঘুরতে চারদিকে ঘোরো, তাহলে দেখবে তুমি আহ, কোনো আঘাত, খুঁটির সাথে তোমার আর কোনো টাচ থাকবে না, তুমি একবারে গোল করে ঘুরতে শুরু করবে। ঠিক আছে? ঠিক একইভাবে পৃথিবীও কি করছে? ঘুরছে, ঘুরতে ঘুরতে সূর্যের চারদিকে সূর্যের চারদিকে পাক খাচ্ছে, ঠিক আছে? এবং সূর্যের একটা তো টান আছে, এই কারণে সূর্যের টানে আকর্ষিত হচ্ছে এবং পৃথিবী সূর্যের চারদিকে অনবরত কি করছে? পাক খেয়ে যাচ্ছে। কিন্তু সূর্য সৃষ্টির সময় পৃথিবী সূর্য থেকে কিছুটা দূরে সরে যায়। কিন্তু সূর্য সৃষ্টির সময় কি বলছে, পৃথিবী যখন পৃথিবীটা সৃষ্টি হয়েছিল তখন সূর্যের থেকে কিছুটা দূরে সরে যায়। আর তারপর থেকে কোটি কোটি বছর ধরে সূর্যের আকর্ষণে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। মহাকর্ষের নিয়ম মেনে এইভাবে চাঁদও ঘুরছে পৃথিবীর চারদিকে। আর একইভাবে চাঁদও কি করছে? কি, এখানে ধরো চাঁদ আছে, ঠিক আছে, এই এটা ধরো পৃথিবীকে ধরে নাও, এটা আর্থ, আর এখানে আছে চাঁদ। একইভাবে চাঁদও কি করছে? একটা নির্দিষ্ট কক্ষপথে পৃথিবী চারদিকে ঘুরছে। আর সূর্যও তার সৌরজগতের সব গ্রহ উপগ্রহ সমেত আমাদের ছায়াপথে আকাশ গঙ্গার কেন্দ্রের চারদিকে ঘুরছে। সূর্য সহ আর যে তারা, গ্রহ, অন্যান্য যে গ্রহ আছে, তারাও কিন্তু একটি নির্দিষ্ট কক্ষপথে আকাশ গঙ্গার কেন্দ্রের চারদিকে ঘুরছে। এই যে এখানে একটি আকাশ গঙ্গার ছবি দেখছি, যেখানে বিভিন্ন গ্রহ নক্ষত্ররা
অবস্থান, ঠিক আছে। দেখো নেক্সট, চলো এবার আমরা আলোচনা কি করব, পৃথিবীর পরিক্রমণ গতি বা বার্ষিক গতি সম্পর্কে। পৃথিবীর পরিক্রমণ গতি বা বার্ষিক গতি কি? পৃথিবী শুধুই সূর্যের চারদিকে ঘোরে না, লাট্টুর মতো পাক খেতে খেতে ঘোরে। এই যে না হলে যদি লাট্টুর মতো পাক খেতে খেতে না ঘুরতো, তাহলে সোজা কি হতো, সোজা সূর্যের দিকে, এই এখানে সূর্য থাকতো আর এখানে যদি পৃথিবী থাকতো, তাহলে সোজা সূর্যের টানে কি হতো, একদম ছিটকে গিয়ে সূর্যের কাছে চলে যেত। যেমন যে কোনো বস্তু পৃথিবীর ওপর কি হয়, সোজা ও তো ঘুরছে না, কোনো বস্তু তো ঘুরে না। আমাদের, আমরা যে বলটাকে ছেড়লাম, বল যদি আমাদের থাকে, সেটাকে যদি আমরা উপরে ছুড়ে দিই, সেটা সোজা কোথায় হয়, পৃথিবীর টানে একদম নিচে চলে আসে, তাই না? একদম পৃথিবীর কেন্দ্রের দিকে টান, পৃথিবী তার কেন্দ্রের দিকে টানে, যার ফলে নিচে চলে আসে। ঠিক একইভাবে যদি পৃথিবী না ঘুরতো, তাহলেও কি হতো, সূর্যের চারদিকে, সূর্যের এই যে একদম কাছে এসে ধাক্কা খেত। কিন্তু যেহেতু পৃথিবী লাট্টুর মতন ঘুরছে, হ্যাঁ, একটা উপবৃত্তাকার কক্ষপথে লাট্টুর মতন ঘুরছে, তার জন্য পৃথিবী কিন্তু সূর্যের সাথে কি করছে না, এই যে সংঘর্ষ, পৃথিবীর সাথে সূর্যের কোনো টাচ হচ্ছে না, ঠিক আছে। পৃথিবী চারদিকে সূর্যের চারপাশে পাক খেতে খেতে অনবরত ঘুরে যাচ্ছে। আচ্ছা, নিজের অক্ষের চারদিকে এক পাক ঘুরতে বা আবর্তন করতে পৃথিবীর যে সময় লাগে, পৃথিবী তো ঘুরছে, পৃথিবীর নিজে কি করছে, এক পাক নিচের এই যে নিজে এক পাক ঘুরছে, ধরো এটা পৃথিবী, এরকম ভাবে পৃথিবী কি করছে, ঘুরছে, একবার ঘুরছে, ধরো এখান থেকে শুরু করছে, এখান থেকে শুরু করে এখান থেকে যাচ্ছে 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 যাচ্ছে, এইভাবে এভাবে এইভাবে এইখানে এক পাক পূর্ণ, এই এক পাক এইভাবে ঘুরছে। এই যে সময়, এখানে টোটাল সময় লাগছে 24 ঘন্টা। যে কল্পিত রেখার চারদিকে পৃথিবী আবর্তন করে, সেটাই পৃথিবীর অক্ষ। তাহলে কি বললাম, যে যে কল্পিত রেখার চারদিকে পৃথিবী আবর্তন করে, সেটাই হলো তার পৃথিবীর কি, অক্ষ, ঠিক আছে। এই যে দেখো একটি কল্পিত রেখা ধরে নাও, এই দেখো এখানে একটি পৃথিবী, পৃথিবীর এই যে রেখাটি, এই রেখাটা কি, রেখাটির চারপাশে কি করছে, পৃথিবী অনবরত ঘুরছে। এই যে রেখা, এইটাকে কি বলছে, এই কল্পিত অক্ষ, এটাকেই বলছে পৃথিবীর অক্ষ। পৃথিবীর যে দুটি প্রান্ত এই কল্পিত অক্ষ দণ্ডটি বেরিয়ে থাকার কথা, সেই প্রান্ত দুটি হলো পৃথিবীর মেরু। এই যে পৃথিবীর এই দুটি প্রান্তে অক্ষ দুটি বেরিয়ে এসেছে না, এই দুটি হলো পৃথিবীর মেরু। একটিকে বলা হয় উত্তর মেরু, আর একটিকে বলা হয় দক্ষিণ মেরু, ঠিক আছে। ওপরের প্রান্তটা উত্তর মেরু, আর নিচের দিকটা দক্ষিণ মেরু। আর দুই মেরুবিন্দু থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর বিষুব রেখা বা নিরক্ষরেখা চলে গিয়েছে। এই যে মাঝ বরাবর দেখো, পৃথিবীর মাঝ বরাবর একটা রেখা দেখতে পাচ্ছি না, এই দেখো পৃথিবীর মাঝ বরাবর একটা রেখা চলে গিয়েছে। এই যে রেখাটি, এই রেখাটিকে কি বলছে, বিষুব রেখা। বিষুব রেখা, যার অন্য নাম কি বলো তো, তোমরা কমেন্টে লেখো, এই বিষুব রেখাকে অন্য কি নামে বলা হয়, ঠিক আছে। আমাদের দেশ রয়েছে নিরক্ষবৃত্ত বা উত্তর মেরুর মাঝের অঞ্চল, অর্থাৎ উত্তর গোলার্ধে। আমাদের দেশটি কোথায় রয়েছে, এই জায়গাটি নিরক্ষরেখার উত্তর দিকে, ঠিক আছে। এই সব অংশে আমাদের এই যে এই ধরনের এই অংশটাতে উত্তর গোলার্ধে আমাদের এই যে দেশ, অর্থাৎ আমরা যে দেশে বাস করি, ভারতবর্ষ, সেটা অবস্থিত। পৃথিবী নিজ অক্ষের ওপর আবর্তন করতে করতে নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে পশ্চিম থেকে পূর্ব দিকে নির্দিষ্ট সময়, অর্থাৎ 365 দিনে সূর্যের চারদিকে ঘোরে বা পরিক্রমণ করে। একেই বলছে পৃথিবীর পরিক্রমণ গতি। বার্ষিক গতি বা পরিক্রমণ গতির বেগ সেকেন্ড, বলছে সেকেন্ডে প্রায় 30 কিমি। এবার পৃথিবী তো ঘুরছে নিজের অক্ষের চারদিকে, এভাবে ঘুরতে ঘুরতে, দেখি উপরে কোনো ছবি আছে কিনা, হ্যাঁ দেখো এখানে এই যে দেখো পৃথিবী আছে, এখানে এই যে এখানে পৃথিবী আছে, তাহলে পৃথিবীর এটা উপবৃত্তাকার কক্ষপথ, এই এটা পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ, এই এটা, এটা হলো পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ, এটার কথা বলছি আমি, ঠিক আছে। এটা হলো পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ, এটা সূর্য। এই দেখো পৃথিবীর থেকে কত লক্ষ গুণ বড়। পৃথিবী তার অনবরত কি করছে, ঘুরছে, নিজে ঘুরছে, এবং ঘুরতে ঘুরতে এই যে একটা উপবৃত্তাকার রেখা দেখতে পাচ্ছ, এই রেখার চারপাশ দিয়ে অনবরত ঘুরে যাচ্ছে, ঘুরতে একবার, এই সম্পূর্ণ একটা, অর্থাৎ এই যে এই অবস্থান থেকে শুরু করে চারপাশ দিয়ে ঘুরে এসে আবার এই অবস্থানে, আবার এই এই যে এই অবস্থানটাতে আসতে পৃথিবীর কত সময় লাগছে, প্রায় 365 দিন। 365 দিন, আরো কিছু ঘন্টা এবং কিছু সেকেন্ড, 365 দিন 48 ঘন্টা 46 সেকেন্ড, তাই তো। এবার কি বলছে দেখো, কোনো বস্তুকে
ওপরের দিকে ছুড়ে দিলে বস্তুটা কিছুটা উপরে উঠেও মাধ্যাকর্ষণের টানে নিচের দিকে পড়ে যায়, তাই না? দেখো এখানে আচ্ছা আর একটু কথা বলে দিই তোমাদের দুটো জিনিস, যে আমরা এখানে কিন্তু দুটো জিনিস দেখলাম, একটা পৃথিবীর পরিক্রমণ গতি দেখলাম, আর একটা হলো পৃথিবীর আহ্নিক গতি সম্পর্কে কিন্তু মোটামুটি জেনে নিলাম। এই যে পৃথিবী নিজের অক্ষের চারপাশে ঘুরে, যে সময় ঘোরে সেটাকেই বলছে পৃথিবীর কি বলতো আহ্নিক গতি। হ্যাঁ, সেটা আমরা সামনেও পড়বো, তাও কিন্তু আমরা এখানে জিনিসটা জেনে নিলাম। যাই হোক, পৃথিবী এই যে নিজের চারপাশে ঘুরতে ঘুরতে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে যে সময় লাগে বা যেই গতি, সেই গতিকেই কি বলছে পৃথিবীর পরিক্রমণ গতি বলে। হুম। তারপরে কি বলছে, কোনো বস্তুকে ওপরের দিকে ছুড়ে দিলে বস্তুটা কিছুটা উপরে উঠেও মাধ্যাকর্ষণের টানে নিচের দিকে পড়ে যায়, তাই না? আমরা যদি কোনো পৃথিবী থেকে কোনো বস্তুকে উপরের দিকে ছুড়ি, সেই বস্তুটা কিন্তু আবার কি করবে, নিচের দিকে আবার পড়ে পড়ে যাবে। কেন? পৃথিবীর যে একটা মাধ্যাকর্ষণ টান আছে সেই টানের ফলে। কিন্তু সব সময় তাও নাও হতে পারে। অনেক বেশি জোরে ছুড়লে, অর্থাৎ বস্তুর গতিবেগ খুব বেশি হলে তা পৃথিবীর মাধ্যাকর্ষণ কাটিয়ে বাইরে চলে যেতে পারে। আচ্ছা, এই কারণেই তো দেখো আমাদের আমাদের পৃথিবী থেকে অনেক সময় দেখবা, আমরা খবরে আমরা কি করি, অনেক সময় নিউজে দেখতে পাই যে বিভিন্ন রকেট উৎক্ষেপণ করা হচ্ছে। হ্যাঁ, বিভিন্ন আহ, উৎক্ষেপণ স্থল থেকে রকেট উৎক্ষেপণ করা হলে সেই রকেটগুলো কি হচ্ছে, পৃথিবীর যে মাধ্যাকর্ষণ টান, সেই মাধ্যাকর্ষণ টানকে কাটিয়ে পৃথিবীর বাইরে মহাকাশে চলে যাচ্ছে না? তাহলে সব বস্তু কিন্তু আমরা বলতে পারি যে মাধ্যাকর্ষণ শক্তিকে আহ, শক্তির টানে কিন্তু নিচে পড়ে যায় না, অনেক বস্তু তা অতিক্রম করে উপরে উঠে যায়। আচ্ছা, সেটা কি, যে কোনো বস্তুকে যদি প্রতি সেকেন্ডে কত 11.2 কিমি, ভাবো একটা কোনো বস্তুকে আমি পৃথিবীর মাধ্যাকর্ষণ টান কাটিয়ে উপরে মহাকাশে পাঠাতে তখনই পারবো যখন তার গতিবেগ প্রতি সেকেন্ডে কত হবে, 11.2 কিমি গতিবেগ। এই যে গতিবেগ, একে কি বলে, এই গতিবেগকে বলা হয় মুক্তিবেগ। এই গতিবেগকে কি বলে, মুক্তিবেগ। সেটা আর নিচের দিকে না পড়ে মহাশূন্যে পৃথিবী চারদিকে ঘুরতে থাকবে। তাহলে সেইটা যদি ধরো একটা রকেট আমি পাঠালাম, ঠিক আছে, এই রকেটটা, ঠিক আছে, এই রকেটটা আমি ধরো পাঠাচ্ছি, এই রকেটটা আমি যখন পাঠাবো তখন এর গতিবেগ কত হতে হবে, সেকেন্ডে কত হতে হবে, 11.2 কিমি হতে হবে। 11.2 কিমি হলে সেকেন্ডে, তাহলে এই রকেটটি কি হবে, মাধ্যাকর্ষণ শক্তিকে ছাপিয়ে গিয়ে রকেটটি মহাকাশে চলে যাবে। ঠিক আছে, এই যে গতিবেগ, এই গতিবেগকে কি বলছে, মুক্তিবেগ বলে। দেখো তারপরে কি বলছে, আচ্ছা আচ্ছা এই পর্যন্তই থাকুক। নেক্সট ভিডিওটিতে আমরা পরের অংশ থেকে পড়বো। হ্যাঁ, নেক্সট ভিডিওতে আমরা পরের অংশ থেকে পড়বো, নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এই পর্যন্তই থাকুক। পরের পরের যে অংশটি রয়েছে সেটি হলো পৃথিবীর কক্ষপথে উপবৃত্তটা কিরকম দেখতে, এই অংশটা আমরা পরবর্তীতে পড়বো।